অ্যানালিসিসে লাস্ট যেটা করেছিলাম শেষে, সেটা ছিল টিচিং স্ট্র্যাটেজিস বা শিক্ষণ কৌশল। এখানে আমরা শিক্ষণ পদ্ধতির কি পদ্ধতিতে ওই সাব টপিকটাকে আমরা ক্লাসে উপস্থাপন করতে পারি সেটা আলোচনা করেছিলাম। সেখানে সেই সঙ্গে উপস্থাপনের সঙ্গে বা উপস্থাপনকে আরো কিভাবে অ্যাক্টিভ বা স্টুডেন্টরা যাতে আরো বেশি আকর্ষণ এটাতে পায়, সেটা করার জন্য বিভিন্ন টিচিং এইডস এর কিভাবে ব্যবহার করতে পারি, তাদের অ্যাক্টিভ করার জন্য, তাদের অ্যাক্টিভিটি তাদের সক্রিয় করার জন্য তাদের কিভাবে এর মধ্যে ইনভলভ করা যায় সেটা, এবং টিচিং মানে পড়ানোর জন্য কোনো পাঠ উপস্থাপনের জন্য আমরা জানি যে চক এবং বোর্ড ছাড়া আমরা কাজ করতে পারি না। চক এবং বোর্ডের ব্যবহার কিভাবে করব সেটাও আমরা জেনেছিলাম। এর পরের যে পয়েন্টটা আছে সেটা তোমরা নোট ডাউন করো। সংক্ষিপ্ত উত্তর সহ অনুসন্ধানী প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর সহ অনুসন্ধানী প্রশ্ন। ইংরেজিটা হবে প্রবিং শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার্স। প্রবিং শর্ট কোশ্চেন্স উইথ অ্যান্সার্স। দেখো, এবার যে তোমরা প্রত্যেকে বিভিন্ন রকম সাব টপিক নিয়ে কাজ করছো, সেই সাব টপিক অনুযায়ী কি কোশ্চেন হবে সেটা তোমরা নিজেরা ঠিক করবে। যেমন এখানে আমরা উদাহরণ হিসাবে আমরা যেটা হরপ্পা সভ্যতার আবিষ্কারের কথা, বিস্তার, নগর পরিকল্পনা, এটা আমরা একটা সাব টপিক নিয়েছিলাম। তো এটাতে প্রবিং কোশ্চেন কি হতে পারে? যেমন প্রথম একটা কোশ্চেন হতে পারে, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার মধ্যে দিয়ে, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার মধ্যে দিয়ে শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব, শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব কিভাবে প্রকাশিত হয়েছে? সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার মধ্যে দিয়ে শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব কিভাবে প্রকাশিত হয়েছে। দেখো, প্রবিং কোশ্চেন মানে, আগে একদিন কোশ্চেন অ্যান্সার মেথড যখন আমরা আলোচনা করছিলাম, একটু তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে যে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আমরা পাঠটা এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই হচ্ছে প্রবিং কোশ্চেন। এখন দেখো, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা পড়ানো হলো, সেখানে কিরকম কি ছিল সব বলা হলো। এবার একটু অন্যরকম ভাবে পাঠটাকে আরেকটু অন্যরকম ভাবে বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য এখানে এই কোশ্চেনটা যদি করা হয়, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার মধ্যে দিয়ে শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব কিভাবে প্রকাশিত হয়েছে। আচ্ছা, তোমরা কেউ বলো তো, কিছু কি মনে আসছে? নগর পরিকল্পনার যে বিভিন্ন পয়েন্টস গুলো আমরা জানি, কি মনে আসছে বলো দেখি? Anyone? Anyone? হ্যালো, আচ্ছা বেশ, শোনা যাচ্ছে না। সোমা? আচ্ছা বেশ, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা মধ্যে দিয়ে দেখো, মোটামুটি আমরা যদি আলোচনা করি তাহলে আমরা দেখেছি যে নগরের বিভিন্ন রকম অঞ্চল ছিল। যেমন কিছু অঞ্চলে কিছু উঁচু নিচু এলাকা ছিল, কিছু উঁচু এলাকা ছিল, কিছু নিচু এলাকা ছিল। তাহলে উঁচু এলাকায় কিরকম ধরনের বাড়ি ছিল, নিচু এলাকায় কিরকম ধরনের বাড়ি ছিল, সেটা থেকে সমাজের অস্তিত্ব একটা প্রকাশিত হয়ে যায়। যেমন উঁচু এলাকাতে প্রধানত আমরা যদি দেখি
ইমারত বা প্রাচীর দ্বারা বেষ্টিত বাড়ি, আর নিচু এলাকাটাতে জনসাধারণের ছিল বসতি। তো এখানে যেহেতু মানে ঘরবাড়িগুলোর আকৃতি বা যে মেটেরিয়াল দিয়ে ঘরবাড়িগুলো তৈরি হয়েছিল সেখান থেকে একটা জিনিস এখানে মানে আমরা অ্যাজিউম করতে পারি যে অবশ্যই সমাজে দুটো শ্রেণীর অস্তিত্ব তো ছিলই। একটা হচ্ছে উচ্চবিত্ত, আর একটা হচ্ছে শ্রমজীবী মানুষ যারা, তারা। নেক্সট একটা প্রবিং কোশ্চেন এখানে করা যেতে পারে যে হরপ্পা সভ্যতাকে কি নগর সভ্যতা বলা যায়? আমরা যারা আমরা পড়ছি, যারা অনার্স বা গ্রাজুয়েশন পর্যন্ত যারা আমরা ইতিহাস পড়েছি, সবাই আমরা বা একদম মাধ্যমিক লেভেলেও আমরা জানি যে হরপ্পা সভ্যতা হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা, আর বৈদিক সভ্যতা হচ্ছে গ্রামীণ সভ্যতা। তো কেন হরপ্পা সভ্যতাকে নাগরিক সভ্যতা বা নগর সভ্যতা কেন বলা হয়? কেউ কিছু অ্যান্সার দিতে পারবে? আমার যতদূর মনে হয় যে আহ, সেই সময় যতটুকু আবিষ্কৃত হয়েছে, বা একটা সিনেমা দেখেছিলাম মহেনজোদারো, ওখানে হুম দেখেছিলাম যে ওই যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, বেষ্টনটা ওইখানে খুব ভালোভাবে দেখিয়েছিল যে উঁচু ইমারত মানে হুম ধাপে ধাপে বাড়ছে বাড়িগুলো, এবং নিচের দিকে যত নিচের দিকে যাচ্ছে সেখানে প্রজা বা শ্রমিক শ্রেণীর মানুষরা বসতি স্থাপন করতো, এবং একটা সময় যখন ওই হাট বসতো তখন ওরা হুম ওই ওদের একটা নির্দিষ্ট কয়েন দেওয়া হয়েছিল, সেইটা দেখে ওরা ওই নগরে ঢোকার সুযোগ পেত বা অধিকার পেত ওই একদিনই হাটে বসার জন্য। তো হুম সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখানোই হয়েছিল যে কতটা পার্টিশন করা হয়েছিল, যে শ্রমজীবী মানুষ এবং যারা উঁচু ইমারতের মধ্যে থাকছে বা যাদের ওই প্রাচীর দিয়ে ভেদাভেদ করা হয়েছিল, সেখানে সবার প্রবেশ সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল, মানে সবাই সেখানে সুযোগ পেত না যাবার। তো সেখানে একটা ভেদাভেদ তৈরি হয়েছিল দুটো শ্রেণীর মধ্যে। আচ্ছা, আর এবার এই যে নগরে মানুষ যেভাবে যেত, ওই যে হাট বসানো, তার মানে বোঝা যাচ্ছে সেখানে নগর পরিকল্পনা সেভাবেই তৈরি হয়েছিল যে একটা নির্দিষ্ট দিন হাট বসবে। বা এই যে আহ, নগরে যেমন কি হয় যে অনেক উঁচু বাড়িও থাকে, অনেক নিচু মানে অনেক সাধারণ মানুষও থাকে, তাদের ঘর বাড়িও সেরকমই আলাদা হয়। তো যখন এই ধরনের জিনিস যখন আবিষ্কার হলো, তখনই বোঝা যাচ্ছিল যে তার মানে সিন্ধু সভ্যতা একটা নগর কেন্দ্রিক সভ্যতাই ছিল, না হলে এই ধরনের বিভাজন কেন সেখানে পাওয়া গেল? হ্যাঁ, আমার এটা ম্যাডাম, দেখো, পার্সোনাল মনে হয়েছে। হ্যাঁ বলো 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 হ্যাঁ ম্যাডাম, বলছি বলো। যে হরপ্পা সভ্যতায় বা দেখা যাচ্ছে কি আস্তে আস্তে গ্রাম থেকে, মানে শহরে যেমন হয় না, গ্রাম থেকে একটা গ্রামের বাড়ি আর শহরের বাড়ি যেমন ডিফারেন্স হয়, তেমন আস্তে আস্তে ওদের সভ্যতাটাও আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। মানে আস্তে হুম আস্তে একটা নগর মাফিক সভ্যতা গড়ে উঠতে থাকলো। সেখানে নদী নালাগুলো খুব সুন্দরভাবে পরিকাঠামো করে গড়ে উঠতে লাগলো। নগরের মতো করে একটা সুন্দর পরিকাঠামো করে নগর সভ্যতা গড়ে উঠতে থাকলো। এরকম করে হুম আস্তে আস্তে সভ্যতাটা আরো উন্নত হতে লাগলো নগর হুম কেন্দ্রিক ভাবে। হুম 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 হ্যাঁ, তারপরে আর আপনি যে ওই স্নানাগার বলেছিলেন বা ওখানকার মন্দিরগুলো কতটা পরিকল্পিতভাবে নির্মাণ হয়েছিল, যে স্নানাগারের সঙ্গে মন্দির হ্যাঁ থাকবে, মানে এটাও তো একটা হ্যাঁ পরিকল্পনা, যেটা সভ্যতার ডেভেলপমেন্ট না হলে কখনো এই ধরনের হ্যাঁ সময় ভাবাটাই তো সম্ভব নয়। কেটে কেটে আসছে আজকে। আহ নগর পরিকল্পনা অ্যাকচুয়ালি ওটা ছাড়াও দেখো, আহ প্রশস্ত রাজপথ, পোড়া ইটের অট্টালিকা, তারপরে আমরা যদি এই সভ্যতাটার একেবারে নিচু স্তর, মানে অনেকগুলো স্তর পাওয়া গেছিল, তো প্রথম দিকের স্তর যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে রাস্তা, বড় রাস্তা গিয়ে ছোট রাস্তায় মিশেছে, মানে প্রত্যেকটাই এখানকার উন্নত ড্রেনেজ সিস্টেম, যেটা সবসময় বলা হয়, স্নানাগার, শস্যাগার, সভাকক্ষ, ব্যবসা বাণিজ্যের যে আহ কি বলবো নিদর্শন যেগুলো পাওয়া যায়, সব থেকেই এটা বলা যেতে পারে যে হরপ্পা সভ্যতাকে নগর সভ্যতা বলা যায়। তাহলে এটা গেল এই মোটামুটি আমি দুটো উদাহরণ দিলাম। যদি হরপ্পা সভ্যতার এই বিষয়টাকে কেউ সাব টপিক করে, তাহলে এই দুটো হলো আহ প্রবিং কোশ্চেন। এরপরে থাকবে ওয়ার্কশিট বা কাজের পাতা। ওয়ার্কশিট বা কাজের পাতা, ওয়ার্কশিট বা কাজের পাতাতে ছোট ছোট প্রশ্ন থাকে, যেগুলো পড়ে তারা অ্যান্সারটা দিতে পারবে বা ক্লাস করার পরে। যেমন ধরো, সিন্ধু সভ্যতার প্রধান নগর দুটির নাম কি? সিন্ধু সভ্যতার প্রধান নগর দুটির নাম, এখানে অ্যান্সারও দিয়ে দেবে। সিন্ধু সভ্যতার প্রধান নগর দুটি কি কি? হরপ্পা, মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার আবিষ্কারের সঙ্গে
কোন দুই ঐতিহাসিকের নাম যুক্ত? বলো, কোন দুজন ঐতিহাসিক ছিলেন? দয়রাম সাহিনী। হ্যাঁ, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দর্শন। হুম হুম হুম। নেক্সট কোশ্চেন করতে পারো যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতার ঘর বাড়ি কি দিয়ে তৈরি হতো? পোড়া ইট। আচ্ছা, এই ছোট ছোট কিছু প্রশ্ন এখানে কাজের পাতাতে দিতে পারবে। তাহলে প্রবিং কোশ্চেন আর ওয়ার্কশিট দুটো বিষয় বোঝা গেছে। নেক্সট আমরা চলে হ্যাঁ আসবো। ম্যাম। নেক্সট আমরা চলে আসবো, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং জায়গা, বিষয়বস্তুর ধারণা ও উদাহরণ। বিষয়বস্তুর ধারণা ও উদাহরণ। এক্সাম্পল টু ইলাস্ট্রেটেড কনসেপ্ট অর কন্টেন্ট অর থিম, যা হোক কিছু লিখতে পারো। এক্সাম্পল টু ইলাস্ট্রেটেড কনসেপ্ট অর কন্টেন্ট অর থিম। অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা আমাদের স্টুডেন্টরা যে বিষয়টা শিখলো, সেই শেখা বিষয়টাকে ধারণা, মানে সেই বিষয় সম্বন্ধে ধারণা যদি স্পষ্ট হয়, খুব ভালোভাবে হয়, তাহলে সেরকম ধরনের বিষয় তারা উদাহরণ দিতে পারবে। যেমন ধরো কনসেপ্টের এটাকে দুটো ভাগে ভাগ করে লিখতে পারে, যেমন আমরা পার্থক্য লিখি ওরকম ভাবে ভাগ করে। দেখো, বাঁ দিকে ধারণা লেখো, ধারণা বা কনসেপ্ট। ডান দিকে লেখো উদাহরণ বা এক্সাম্পল। উদাহরণ বা এক্সাম্পল। ধারণাতে যদি আমরা লিখি যে এরকম সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। আচ্ছা, আর কোন নদীমাতৃক সভ্যতার নাম বলতে পারবে? মিশরীয় সভ্যতা। হ্যাঁ, মিশরীয় সভ্যতা বা ব্যাবিলনীয় সুমেরীয় সভ্যতা। এই ডান দিকে লিখবে উদাহরণ। মানে কি বলতো, তুমি টিচার যখন বললো যে সিন্ধু সভ্যতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, তাহলে স্টুডেন্টরাও সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আরো অন্য একই ধরনের যে সভ্যতাগুলো ছিল সেটার উদাহরণ দিল। যে নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা। হলো। আর একটা দেখো, অ্যাকচুয়ালি উদাহরণটা হচ্ছে, যদি খুব ভালো করে দেখো, উদাহরণটা হচ্ছে প্রয়োগ। মানে আমরা যেটা শিখলাম সেটাকে কিভাবে প্রয়োগ করতে পারছি কনসেপ্টটাকে। আর একটা কনসেপ্ট এখানে, হরপ্পা সভ্যতায় সম্ভবত এক ধরনের শক্তিশালী ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা জনগণের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করত। কেন কি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি পৌর শাসন ব্যবস্থারও একটা ধারণা হরপ্পা সভ্যতায় পাওয়া যায়। কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল এবং নগরে স্বায়ত্ত শাসন ও প্রজাতন্ত্র ছিল, এটা বোঝা যাচ্ছে। তো সেরকম আমরা উদাহরণ হিসাবে এখানে কি দেওয়া যেতে পারে, এই ধরনের কোনো কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা বা পৌর শাসন ব্যবস্থা বা স্বায়ত্ত শাসন ব্যবস্থার উদাহরণ কি দেওয়া যেতে পারে বলো এখানে? বলো শাসন ব্যবস্থা হবে। বলো। শাসন ব্যবস্থা তো আমাদের দেশের শাসন ব্যবস্থায় তো বলা যেতে পারে, তাই না? যে আমাদের দেশে বর্তমানে যে গণতান্ত্রিক কেন্দ্রীভূত যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার উদাহরণ এখানে আমরা দিতে পারি। বোঝা যাচ্ছে কি আস্তে আস্তে কনসেপ্টটা তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? যে হ্যাঁ ম্যাডাম, অডিওটা ডিস্টার্ব করছে। আমি বলছিলাম চাই না। বলো, অডিওটা চাই না সমস্যা ম্যাডাম, হচ্ছে? চাই না। হ্যাঁ হ্যাঁ, চায়না শাসন ব্যবস্থা বলছে।
হ্যাঁ, যে কোনো দেশেরই দেখো এমন এমন উদাহরণ দেবে যেটা স্টুডেন্টরা দিতে পারে, মানে স্টুডেন্টরা যাতে বুঝতে পারে। এখন চায়না শাসন ব্যবস্থা যদি তুমি একটা সিক্সের ছেলে মেয়েকে বোঝাতে যাও, সেটা তো খুব একটা জানে না তারা। কিন্তু আমাদের দেশের শাসন ব্যবস্থা বা পৌর শাসন ব্যবস্থা ধরো, আমাদের যদি কালনার কোনো স্কুল হয় কালনা পৌরসভার উদাহরণ দিতে পারে, কেউ কাটোয়ার যদি পড়ায় কাটোয়াতে দিতে পারো, যেখানে যে আর কি থাকবে সেরকম উদাহরণ দেওয়া যেতে পারে। নেক্সট আরেকটা কনসেপ্ট, হরপ্পা সভ্যতায় আবিষ্কৃত শিলমোহরে নারী মূর্তির আধিক্য দেখে সে যুগে মাতৃপূজার ইঙ্গিত পাওয়া যায়। আবার সে যুগে প্রকৃতি ও পশু পূজারও প্রচলন ছিল। এটা আমরা জানি, নারী মূর্তি একটা পাওয়া যায়, সেখানে ধূপ ধুনার ছাপও পাওয়া গেছে। তো সেরকম আমাদের বর্তমানেও কিন্তু এরকম নারী মূর্তি অনেক, মানে দেবদেবীর পুজো আমরা করি, এবং বর্তমানে প্রকৃতির আরাধনাও কিন্তু কোনো কোনো পুজোতে রয়েছে। এরকম একটা উদাহরণ দেওয়া যেতে পারে। এই জায়গাটা কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বোঝা ম্যাডাম। যাচ্ছে। আচ্ছা, নেক্সট আর একটা দেখো দেওয়া যেতে পারে যে অনুমান করা হয় যে হরপ্পা সভ্যতার যুগে জলপথে ও পথে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই ধরনের বাণিজ্য চলতো। ঠিক সেরকমও এখন উদাহরণ যেতে পারে যে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য চলতে থাকে। এখন শুধু জলপথ বা স্থলপথে নয়, সেটা বিমান পথে বা আকাশ পথেও কিন্তু বাণিজ্য চলতে থাকছে। এই গেল কনসেপ্ট আর উদাহরণ। আচ্ছা, সোমা কি টপিক নিয়ে কাজটা করছিলে? ম্যাম আমি নিশ্চয়ই 1857 সিপাহী বিদ্রোহ। আচ্ছা, তাহলে এখানে তোমার অ্যাকর্ডিং টু মানে ইওর সাব টপিক, তুমি প্রবিং কোশ্চেন, ওয়ার্কশিট আর এই কনসেপ্ট আর এক্সাম্পল, এই জায়গাটা হুম। রেডি করবে। হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অঞ্জনের কি ছিল? ম্যাডাম আমার ছিল ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। বাহ, ঠিক তুমিও এই কাজটা এটা করবে। এই জায়গাটা হয়ে গেলে আর আমাদের সবচেয়ে, মানে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ জায়গা বাকি থাকছে, যেটা আমাদের শিখতে হবে খুব ভালো করে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বা অভিক্ষাপত্র, বা অ্যাকচুয়ালি কোশ্চেন করব আমরা কিভাবে। এই যে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, বিভিন্ন রকম আমরা উদ্দেশ্যগুলো দিলাম, তো সেই উদ্দেশ্য যাচাই কিভাবে করব। আচ্ছা, আজকে পেডাগজিটা এই পর্যন্ত থাক। এরপরে আমরা আলোচনা করি, কোন একটা মেথড নিয়ে আলোচনা করি। ঠিক আছে? ঠিক আছে।